ওকে, তার মানে এখানে ডিভিডেন্ড যেটা ডিক্লার দিবে ওইটা। তো ইন্টারিম ডিভিডেন্ড মানে হচ্ছে বছরে 2-3 বার দিলে মাঝখানে যে ডিভিডেন্ড গুলো দেয় এগুলোকে ইন্টারিম ডিভিডেন্ড বলে। ওকে, এরপর ট্রান্সফার টু রিজার্ভ, কোন রিজার্ভ ফান্ড যে ট্রান্সফার থাকে এটা মাইনাস করতে হয়। এরপর রিটেন আর্নিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এটা বের হয় আর কি। তার মানে আমি কোন জিনিসগুলো যোগ করতেছি, বেসিক্যালি এগুলো কমন। রিটেন আর্নিং বিগিনিং থাকে, নেট ইনকামটা যোগ করতে হয়, ইনকাম ট্যাক্স রিফান্ড খুব কমই থাকে, এটা যদি থাকে তাহলে করতে পারো, যোগ করবা। এরপর হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার, এটা প্রায় সময় থাকে, মাইনাস করতে হয়। ইন্টারিম ডিভিডেন্ড মানে ডিভিডেন্ড থাকলে মাইনাস করবা। এরপর এটা এটা থাকে ট্রান্সফার টু। তাহলে এটা কি দেখালাম আমরা এতক্ষণ ধরে যে কাজটা দেখালাম, এটা হচ্ছে কি সিম্পলি আমরা রিটেন আর্নিং স্টেটমেন্ট, মানে আমার রিটেন আর্নিং স্টেটমেন্ট থাকলে আমি এইভাবে করব, সোজা কথা। ওকে, এটা কি ক্লিয়ার সবাই রিটেন আর্নিংটা? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, রিটেন আর্নিং নিয়ে? একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলো। স্যার, ওই প্রায়র পিরিয়ড প্রিয়র, অ্যাডজাস্টমেন্ট এটা একটু হ্যাঁ, বলবেন আমার, এটা কি? প্রিয়র পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে প্রায়র তোমার, পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট। মানে এটা অঙ্কে দেখলে একটু সহজ হবে আর কি, আমরা যখন অঙ্ক করব। মানে রিটেইন আর্নিং এর কোনো যদি অ্যাডজাস্টমেন্ট করে, মানে কোনো খরচ করছো, আগে বলে নাই যে রিটেইন আর্নিং এর এত পার্ট আমরা খরচ করব, রিটেইন আর্নিং এর এই কাজে এই অংশটা খরচের জন্য ব্যবহার করবে, এরকম অনেক কিছু জিনিস থাকে আর কি। এটা আমরা যখন অঙ্ক করব তখন দেখাবো আর কি, তখন আর একটু ক্লিয়ার হবে। ওকে, আমরা অঙ্ক করলে তখন আর একটু ক্লিয়ার হবে এটা। এরপর আমরা উম আরেকটা জিনিস পড়বো হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমাদের সিলেবাসে আছে আরেকটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও তোমরা ইন্টারে করছো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটাও তোমরা ইন্টারে করছো, ক্যাশ ইনফ্লো আউটফ্লো করছো তোমরা, ডিরেক্ট মেথড ইনডাইরেক্ট মেথড। আমরা একটু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে হচ্ছে কি, বেসিক্যালি আমাদের একটা অর্গানাইজেশনে যে টাকা আসে এবং টাকা যায়, এইটা এটার ইনপুট দেওয়া বা এটা করা, সোজা কথা হচ্ছে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে এটাই বোঝায়। যেমন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মেথডটা বেসিক্যালি কয়টা, আমরা যে মেথডের কথা বলি মেথড হচ্ছে বেসিক্যালি দুইটা। একটা হচ্ছে ডিরেক্ট মেথড, আর 2 নম্বর হচ্ছে ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড, এই দুইটা মেথড আমরা প্রায় দেখি আর কি। ওকে, এখন ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডের যদি আমরা বলি যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথড এর এই যে টাকাটা আসবে, এই ডিরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডের টাকাটা যে আসবে কোন কোন ওয়েতে আমরা বেসিক্যালি দেখি। ডিরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডের যে টাকা মানে হয়তো কোন কোন, মানে ক্যাশ ফ্লো যে বলতেছি আমরা, ক্যাশ ফ্লো বলতে যে বলতেছি টাকা আসা এবং যাওয়া। ওকে, টাকা আসতেছে যাচ্ছে, এটা কোন কোন ক্ষেত্রে হয়। যেমন প্রথমে হচ্ছে কি ক্যাশ ফ্লো, এটাকে বলা হয় ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এরপর আছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কি, প্রশ্ন আসতে পারে, আমরা একটু পরে আসতেছি। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই অঙ্কগুলো কি আগে করছিলে তোমরা, ক্যাশ ফ্লোর অঙ্ক 11-12-এ করছিলা? হ্যাঁ, জেসমিন করছিলা? করছিলাম স্যার। ওকে, স্যার ছিল। হ্যাঁ, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা জাস্ট আমি ইংলিশে বলতেছি আর কার কিছুই না। ক্যাশ, এই তিনটা
জায়গা আছে যেখানে ক্যাশ ফ্লোটা কি হয়, বাড়ে কমে, বা ক্যাশ ফ্লো নিয়ে আমরা কথাবার্তা বলি আর কি, টাকা আসে যায়। এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা জানি যেখানে ইনভেস্ট করবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যেখানে ফাইন্যান্সিং এর কাজকর্ম আসবে। ওকে। এখন অপারেটিং অ্যাক্টিভিটিস কোন কোন জিনিসগুলোকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস বলি? আমরা যদি একটু দেখি অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাজগুলো কোথায় কোথায় হয়, মানে কোন কোন জিনিসগুলো, যে আমরা তো বলে দিলাম যে অপারেটিং অ্যাক্টিভিটিস আছে, কোথায় আছে অপারেটিং অ্যাক্টিভিটিস গুলো? সরি, বলো ভাঙা ভাঙা আস্তে আস্তে আবার বলো একটু। ওগুলার ট্রানজেকশন গুলোতে প্রশ্ন দেওয়া থাকবে, ওখান থেকে আমাদেরকে আলাদা আলাদা করতে হবে, আলাদা তাই আলাদা না? করে বের করতে হবে, হ্যাঁ। যেমন প্রথম অপারেটিং অ্যাক্টিভিটিস গুলো যদি আমরা বলি, যে কোনগুলা অপারেটিং অ্যাক্টিভিটিস, কোনগুলো, যেমন ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। তুমি যদি কাস্টমার থেকে ক্যাশ রিসিভ করো, ইন্টারেস্ট রিসিভ অথবা পেইড, তাহলে এটা অপারেটিং। ডিভিডেন্ড রিসিভ, এটা অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ পেইড টু দ্য সাপ্লায়ার, এটা অপারেটিং। মানে একটা অর্গানাইজেশন চালানোর জন্য যে যে কাজগুলো করে, ওগুলো হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস এর অন্তর্ভুক্ত। ওকে। ক্যাশ পেইড টু দ্য সাপ্লায়ার, ক্যাশ পেইড ফর অপারেটিং এক্সপেন্স। ওকে। এখন অপারেটিং এক্সপেন্স কি জিনিস, এটা আসলে বলার অপেক্ষা রাখে না আর কি। আমার মনে হয় যে তোমরা কিছু কিছু আইডিয়া হয়েছে এতদিনে, যেটা থার্ড ইয়ারে পড়তেছো। ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট, ক্যাশ পেইড ফর ট্যাক্স। সোজা কথা হচ্ছে, দেখো এখানে, মানে এইখানে বেসিক্যালি ক্যাশের লেনদেন হবে, এটা শিওর, যেহেতু আমরা বলতেছি ক্যাশ ফ্লো। এখন ক্যাশ ফ্লো, এই যে ক্যাশের লেনদেনের মধ্যে গুলো কোনগুলো অপারেটিং অ্যাক্টিভিটিস পড়বে? দেখো, ক্যাশ টাকা পাইলে কাস্টমার থেকে, কাউকে ক্যাশ টাকা দিলে, সেটা ক্যাশ টাকা পাইলে সেটা ইন্টারেস্ট হিসেবে হইতে পারে, ডিভিডেন্ড হিসেবে হইতে পারে। সোজা কথা হচ্ছে, আমি ক্যাশ টাকা পাচ্ছি, সেটা ইন্টারেস্ট হিসেবে পাচ্ছি, ওয়েদার ইট ইজ ডিভিডেন্ড। ওকে। দেন হোয়েন উই কনসিডার দ্য ক্যাশ পেইড টু দ্য কাস্টমার, দেখো, একটা সাইড হচ্ছে আমি টাকা দিচ্ছি বা নিচ্ছি, পাচ্ছি, ওয়েদার ইট ইজ ইন্টারেস্ট অর ডিভিডেন্ড। দেন আবার আরেকটা জিনিস হচ্ছে ক্যাশ দিচ্ছি, কাকে দিচ্ছি? আমি সাপ্লায়ারকে দিই কখনো, কখনো কোনো কিছু অপারেটিং এক্সপেন্স, মানে কোনো কিছু এক্সপেন্স বা কোনো ব্যয়, যেটা আমি অপারেটিং রিলেটেড, মানে একটা বিজনেস অপারেট করতে যে খরচগুলা, এক্সপেন্স গুলো আছে, ওগুলোর জন্য অনেক সময় দিয়ে থাকে। এরপর ক্যাশ পেইড, আমি যদি কাউকে ইন্টারেস্ট দিই, ইন্টারেস্ট রিসিভ যেমন এরকম আসবে, দেন ইউ হ্যাভ টু অ্যাড, ইফ ইউ পেইড ইন্টারেস্ট, দেন ক্যাশ পেইড। সবগুলো হচ্ছে দিচ্ছি অথবা নিচ্ছি। এগুলো হচ্ছে কি অপারেটিং অ্যাক্টিভিটিস এর এলিমেন্ট আর কি। ওকে। এরপর 2 নম্বরে আমরা আসি। 2 নম্বরে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কোন কোন জিনিসগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলতেছি আমরা? তাহলে এটা একটু করে যদি দেখি, 2 নম্বরে এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপর আমরা 2 নম্বরটা একটু করে দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে কি, উম, এরপরে হচ্ছে কি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলতে সাধারণ ভাষায় কাকে বলে? কেউ কি একজন বলবা? আফিফা অথবা এলি, রনক, যে কোনো একজন বলো তো। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলতে কি বুঝি আমি, মানে সাধারণ চোখে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস? দীর্ঘমেয়াদী সম্পদ। এটা দেখে দেখে বলতেছো, ইনভেস্টিং মানে কি, কোথাও ইনভেস্ট করতেছো? রনক ইনভেস্ট- ভাই, আমি একটা বিল্ডিং স্যার, কিনতেছি আমার ব্যবসা বিজনেসের প্রতিষ্ঠান। জন্য, আমি একটা বিল্ডিং কিনতেছি, এটা ইনভেস্টমেন্ট না আমার? হতে পারে না? জি স্যার। হ্যাঁ, আমি একটা ধরো গাড়ি কিনলাম, এটা আমার ইনভেস্টমেন্ট। ওকে। ইনভেস্টমেন্ট বলতে আমি রিটার্ন আসবে, সোজা কথা হচ্ছে যে জায়গায় টাকা খরচ করলাম আমার ব্যবসা প্রতিষ্ঠানে,
রিটার্ন আসবে। এমনি তো করবো না, ইনভেস্টমেন্ট হবে কোনগুলা, খরচ এবং ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। খরচের মধ্যে অনেক সময় রিটার্ন আসার সম্ভাবনা নাই, কিন্তু ইনভেস্টমেন্ট বলবো ওই জিনিসটাকে যেটাতে আমার দেয়ার ইজ এ প্রবাবিলিটি অফ কি রিটার্ন। আমি একটা গাড়ি কেন কিনবো? গাড়ি ইনভেস্টমেন্ট কখন হবে? যখন এটা আমি, এখান থেকে আমার রিটার্ন আসবে। যখন আমি একটা বিল্ডিং বানাবো, কখন এটা ইনভেস্টমেন্ট হবে? যদি ওই বিল্ডিং আমি মেশিনারি এস্টাবলিশ করি, ওখানে ওয়ার্কাররা কাজ করে, দি- মাস শেষে আমার ওই বিল্ডিং এ কাজ করে আমার ইনকাম জেনারেট হবে, তখন এটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি। এখন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এ কোন জিনিসগুলো আসবে? যেমন সেল অফ ফিক্সড অ্যাসেট, সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটি অ্যাভেলেবেল ফর সেল, এইগুলো আসবে। মানে যে কোনো জায়গায় ইনভেস্ট করতেছি, সেটা সিকিউরিটিতে, শেয়ার বাজারে, এই জাতীয় সিকিউরিটি অ্যাভেলেবেল ফর সেল, ওই যে এটা অঙ্কগুলো করছি আমরা 5 বছরের জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো করি, হেল টু ম্যাচুরিটিতে, মানে যেগুলো ইনভেস্টমেন্ট করছি আর। সেল অফ ডিবেঞ্চার, দিস ইজ এ পার্ট অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, শেয়ার স্টক আমি যদি ইনভেস্ট করি। কালেকশন অফ লোন, লোনও লাইবিলিটি আর কি এটা, যে which was given to other at interest. Purchase and fixed asset at cash. Fixed asset যদি কিনি, purchase of government security available, একই জিনিস। ওকে, কিন্তু ট্রেডিং সিকিউরিটি এবং মার্কেটেবল সিকিউরিটি হবে না কেন? কেন হবে না এটা আমরা জানি। ট্রেডিং সিকিউরিটি হচ্ছে ইনভেস্টমেন্ট না। কারণ কি আমরা জানি ট্রেডিং সিকিউরিটি আমরা এর আগের অধ্যায়ে পড়ছিলাম, না সেকেন্ড ইয়ারে পড়ছি আর কি। এটা অ্যাভেলেবেল ফর সেল, ট্রেডিং সিকিউরিটি অ্যাভেলেবেল ফর সেল মানে কি? আহ, যেটা দীর্ঘমেয়াদের জন্য করা হয়। তারপর হেল টু ম্যাচুরিটি, যেটা সময়ের আগে বিক্রি করা যায় না, কিন্তু ট্রেডিং সিকিউরিটি কিনা হয়েই হচ্ছে কি বাই সেল করার জন্য। মানে ট্রেডিং সিকিউরিটি মানে হচ্ছে ওই সিকিউরিটি যেটা আমরা কিনি হচ্ছে বাই সেল করার জন্য, মানে কিনবো, 2 টাকা বেশি পেয়েছি বিক্রি করে দিব। আর হেল টু ম্যাচুরিটি মানে হচ্ছে কিনি হচ্ছে একটা দীর্ঘমেয়াদে রাখবো, ম্যাচুরিটি হবে মানে 5 বছর 10 বছর ম্যাচুরিটি হবে, এরপর আমি এটা আমার একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর এটা আমি কি করব? বিক্রি করব। হেল টু ম্যাচুরিটি মানে হচ্ছে এটাই। ওই জন্য ট্রেডিং সিকিউরিটি ইনভেস্টমেন্ট হবে না। লোন টু আদার্স উইথ ইন্টারেস্ট, তার মানে হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখেই বুঝতেছি যে এখানে ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, সোজা কথা হচ্ছে এটাই। থার্ড ওয়ান, থার্ড ওয়ান হচ্ছে কি কোনটা? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। থার্ড ওয়ান হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা থার্ড ওয়ানটা দেখি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্স মনে হচ্ছে প্রায় কাছাকাছি, বাট দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। কোনটা ফাইন্যান্সিং, কোনটা ইনভেস্টমেন্ট, এটা দেখেই বুঝতে হবে আমার। কে বলতে পারবো ফাইন্যান্সিং এবং ইনভেস্টমেন্টের মধ্যে ডিফারেন্স? এনিওয়ান? রেজ ইউর ভয়েস। ফাইন্যান্সিং মানে কোনো ধরনের খরচ বা আয়কে বোঝায়, আর ইনভেস্ট তো অনলি ইনভেস্ট রিলেটেড যেটা। আমি বুঝি না, আচ্ছা আবার একটু রিপিট করবা? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মিন্স হচ্ছে অনলি ইনভেস্ট রিলেটেড যে ইনকাম বা এক্সপেন্সটা হবে সেটা। হুম। আর ফাইন্যান্সিং বলতে আদার্স অনেক কিছু থাকতে পারে, ওইটাই বললাম। যেমন? তো যেমন যে কোনো ধরনের খরচ, নন অপারেটিং বা আদার্স যে কোনো ধরনের খরচ বা ইনকাম, মানে যেগুলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর বাইরে। আচ্ছা, ওকে, কিছুটা, বাট মানে স্টিল আই এম নট, তোমরা ক্লিয়ার কিনা জানি না, আমি মানে খুব বেশি ক্লিয়ার না আর কি। তার ব্যবসায় সংক্রান্ত কোনো খরচ, আচ্ছা, লেনদেন। ওকে, আমরা এখানে একটু করে দেখি তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলো কোনগুলো। প্রথম হচ্ছে ইস্যু অফ কমন স্টক, প্রিফারেন্স স্টক, ডিবেঞ্চার ইস্যু করা, এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। নট বাই সেল, ইস্যু। ইস্যু করা মানে হচ্ছে আমার টাকা দরকার, আমি কমন স্টক এগুলো ইস্যু করব। টেকেন অফ লোন, লং টার্ম লোন, লং টার্ম লোন, শর্ট টার্ম লোন। রিসোল্ড ট্রেজারি কমন স্টক ডিবেঞ্চার, রিসোল্ড করা। রিপেমেন্ট অফ লোন, লং টার্ম লোন, শর্ট টার্ম লোন। পারচেস রিপারচেস অফ ট্রেজারি কমন ডিবেঞ্চার স্টক, ক্যাশ ডিভিডেন্ড পেইড। ওকে, এরপর পেইড অফ
পেইড অফ এরপরে যেটা বলতেছে কি, পেইড অফ ইনস্টলমেন্ট অফ লিজ, আমরা অঙ্ক করার সময় আর একটু ক্লিয়ার করবো আর কি দুইটার মধ্যে ডিফারেন্সটা। ওকে, দেখো নোট ওয়ান, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ডিভিডেন্ড রিসিভ হবে অপারেটিং অ্যাক্টিভিটিস, ডিভিডেন্ড পেইড হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এইটা কি ক্লিয়ার তুমি? আমি জাস্ট একটা বললাম, মানে একটু স্পেসিফাই করে একটা বললাম, ডিভিডেন্ড রিসিভ হচ্ছে কি অপারেটিং অ্যাক্টিভিটিস, আর ডিভিডেন্ড পেইড হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে একদম বুঝতেছো না, ব্ল্যাঙ্ক, মানে মনে হচ্ছে যে শূন্যে বাঁচতেছি। আমরা যখন অঙ্ক করবো আমার প্রতিটা কথাই লাগবে। আর এই দুইটা জিনিস কি ক্লিয়ার? ডিভিডেন্ড রিসিভ হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, আর ডিভিডেন্ড পেইড হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। financial activities. ওকে, নোট টু, সিকিউরিটির উপর অথবা বিনিয়োগের উপর সুদ, লভ্যাংশ প্রাপ্তি মূলত বিনিয়োগ কার্যাবলী। বিনিয়োগ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট কার্যাবলী, তোমরা বাংলা যেটা বলছো আর কি, বিনিয়োগ কার্যাবলী। সিকিউরিটির উপর বা বিনিয়োগের উপর সুদ বা লভ্যাংশ প্রাপ্তি মানে তুমি পাচ্ছ, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। মানে তুমি কোথাও ইনভেস্ট করছো, ওটার উপর সুদ অথবা লভ্যাংশ পাইছো। আর ঋণের উপর সুদ প্রদান হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে ফাইন্যান্সিং করতেছো, ঋণ নিছো কারো কাছ থেকে, ওটা সুদ প্রদান করতেছো, আর এটা হচ্ছে পাইছো তুমি। ওকে, একটু ক্লিয়ার না হলে আমরা কিছুক্ষণ পর ক্লিয়ার হব আশা করি আর কি, আশা করি যখন আমরা একটু পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সবাই কি বুঝে গেছে তাইলে? ধরে নিব। ওকে, আমরা আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস শেষ করলাম আর কি। আমি জানি না কার মাথায় ঢুকছে। এরপরে হচ্ছে কি, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মোটামুটি অনেক কিছুই শেষ করছি। দেখো, এই যে তিনটা জিনিস বললাম আমি, কারো কোনো কোয়েশ্চেন আসবে? আমি কি প্রসিড হবে নেক্সটে? কোনো কোয়েশ্চেন? ওকে, আমরা যে বললাম যে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভ, ফাইন্যান্সিং, এগুলো কি করব আমরা বেসিক্যালি? এগুলো কেন পড়তেছি? আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার জন্য করতেছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে করব দেখো, অপারেটিং হচ্ছে নেট ইনকামের সাথে অ্যাড অথবা লেস হবে কোনটা? নন ক্যাশ এক্সপেন্স হলে প্লাস হবে। এখন নন ক্যাশ এক্সপেন্স কোনগুলা? খরচ হচ্ছে, কিন্তু টাকা পয়সা খরচ হবে না, সোজা কথা, এটা হচ্ছে নন ক্যাশ। আর নন ক্যাশ রেভিনিউ হলে মাইনাস হবে, এটা মনে রাখতে হবে। নন ক্যাশ, নন ক্যাশ রেভিনিউ, এক্সপেন্স হলে প্লাস হবে নেট ইনকামের সাথে। এরপর কারেন্ট অ্যাসেট বৃদ্ধি, বৃদ্ধি হলে মাইনাস হবে। ক্যাশ ফ্লো মানে কি, কেন মাইনাস হবে? শুধুমাত্র একটা জিনিস বলি, কারেন্ট অ্যাসেট মানে কি, তুমি তুমি কারো কাছ থেকে টাকা পাও, এটা যদি বৃদ্ধি পায়, কারেন্ট অ্যাসেট, ধরলাম কারেন্ট অ্যাসেট হচ্ছে ক্যাশ টাকা, তুমি কারো থেকে 1 লাখ টাকা পাইছো, ক্যাশ টাকা পাইছো, মানে কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পাইছে। তার মানে হচ্ছে কি, তোমার ধরো অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাইছে, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাওয়া মানে কি? ওকে, কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তোমার থেকে টাকা চলে যাওয়া। অ্যাকাউন্ট রিসিভেবল কখন বৃদ্ধি পাবে? এই 1 লাখ টাকার অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি, একজন মানুষের কাছ থেকে তুমি 1 লাখ টাকা পাও। যেমন আমি প্রমিকে যদি 1 লাখ টাকা দিই, তখনই আমার অ্যাকাউন্ট রিসিভেবল 1 লাখ টাকা বাড়বে। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমার থেকে টাকা চলে যাবে। আবার বলতেছে, আমার থেকে, যেমন আমি প্রমিকে 1 লাখ টাকা দিলাম ক্যাশ টাকা, তার মানে আমার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়তেছে। বাড়তেছে মানে কি,
ওকে, বাড়তেছে মানে হচ্ছে আমার মাইনাস হবে। কেন মাইনাস হবে? ক্যাশ ফ্লো। এখানে ক্যাশ ফ্লোটা কোন দিকে যাচ্ছে? আমি প্রমিকে 1 লাখ টাকা দিয়ে দিছি, আমার ক্যাশ টাকা কমে গেছে, ওই জন্য মাইনাস হবে। ঠিক উল্টাটা হবে যদি কারেন্ট অ্যাসেট হ্রাস পায়। এখন প্রমি আমাকে ওখান থেকে 50,000 টাকা দিয়ে দিছে, তার মানে আমার থেকে 50,000 টাকা আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে, ওই জন্য এখানে প্লাস। মানে ক্যাশ ফ্লো, ক্যাশ যদি তোমার অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টে বাড়ে তাহলে প্লাস হবে, আদারওয়াইজ মাইনাস হবে। ঠিক কারেন্ট লাইবিলিটিটা হচ্ছে এর উল্টা আর কি। এখানে যদি বৃদ্ধি পায় তাহলে মাইনাস হবে, কারেন্ট লাইবিলিটি বৃদ্ধি পাইলে প্লাস হবে। ওকে, এরপরে এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিক্সড অ্যাসেটের, ফিক্সড অ্যাসেটে যতটুকু হ্রাস বৃদ্ধি হবে তার সমন্বয় করতে হবে। ফিক্সড অ্যাসেট যদি সেল হয় তাহলে প্লাস হবে। মানে তুমি যদি ফিক্সড অ্যাসেট একটা বিল্ডিং কিনছো, এটা সেল করে দিছো, রহিম করিমকে সেল করে দিছো, নিশ্চয়ই টাকা পাবা। টাকা পাইলে ক্যাশ টাকা বাড়বে। ফিক্সড অ্যাসেট, তোমার একটা মোটরসাইকেল আছে, এটা বিক্রি করে দিলা, তাহলে ফিক্সড অ্যাসেট যদি সেল করো তাহলে ক্যাশ টাকা তোমার বাড়বে তোমার অ্যাকাউন্টে, ওই জন্য প্লাস। তাহলে বাই করলে মাইনাস হবে। ক্রয় বিক্রয় জনিত লাভ বা ক্ষতি এখানে আসবে না। ভেরি মাচ ইম্পর্টেন্ট কথা। ফিক্সড অ্যাসেট ক্রয় বিক্রয় জনিত লাভ ক্ষতি এখানে আসবে না যদি লাভ পাও। এরপর এখানে ফাইন্যান্সিং এর স্টক বা বন্ড ইস্যু হলে টাকা আসবে। ইস্যু করলে টাকা, ইস্যু করা মানে কি? আমি বন্ড ইস্যু করছি, আমার টাকা দরকার, বন্ড ইস্যু করছি, এই টাকা আসবে, ওই জন্য প্লাস হবে। তাহলে ট্রেজারি স্টক পেইড হলে প্লাস হবে, বন্ড পেইড হলে মাইনাস হবে। কমন স্টক ইস্যু, ট্রেজারি স্টক পেইড, বন্ড ইস্যু যতটুকু হ্রাস বৃদ্ধি পাবে তার সমন্বয় করতে হবে, ডিভিডেন্ড পেইড দেখাতে হবে। এই জিনিসগুলো আমরা আবার আসবো যখন আমরা অঙ্ক শুরু করব। ওকে, এখন আহ আমরা এটা কি করতেছি? আমরা করতেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার জন্য যা যা দরকার ওই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করতেছি। কারো কোনো একটু পর্যন্ত সমস্যা আছে? কারো? এরপর আরেকটা জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখায়, যেটা আমার আহ অঙ্কের জন্য লাগবে। এটা হচ্ছে কি, এই যে এই জিনিসটা, প্রথম হচ্ছে লাইবিলিটি অ্যাসেট, এটা ব্যালেন্স শিটের আইটেম। লাইবিলিটি অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট, এই জিনিসটা আমার লাগবে। কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট, এই দুইটা জিনিসই অপারেটিং অ্যাক্টিভিটিস। কারেন্ট লাইবিলিটি আমরা যদি আমরা চিনি, কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট অ্যাসেট হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলো কোনগুলা? লং টার্ম লাইবিলিটি, ওনার্স ইকুইটি। এখন আমরা অঙ্ক করতে করতে এই জিনিসগুলো জানি, লং টার্ম লাইবিলিটি কোনটা, কারেন্ট লাইবিলিটি কোনটা। আর ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেট হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই তিনটা জিনিস তুমি মনে রাখতে পারলে খুব ইজি, কোনটা কোথায় বসবে এটা জানা খুবই ইজি। আবার বলতেছি, কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট অ্যাসেট হচ্ছে হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেট হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর লং টার্ম লাইবিলিটি আর ওনার সিকিউরিটি হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমি কি এটা বুঝাইতে পারছি তোমাদের? সবাই একটু কথা বলো। রনক, জি স্যার। রনক, এতক্ষণ যা বললাম অনেক কিছু বললাম কোনটা কি, কিন্তু আমি এখন যেটা বলছি একদম সামারি জিস্ট। কে? জিস্ট বললাম। এটা কি বুঝতে পারছো? জিস্ট যেটা বলছি। জি স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার অঙ্ক শুরু করলে তখন আশা করি প্রশ্ন আসবে। আচ্ছা, এর আগে আসা দরকার প্রশ্ন, মানে এতটুক পর্যন্ত বুঝছো কিনা, মানে আমি যা বলতেছি। জি আমি স্যার একটা ওটা অঙ্ক করার চেষ্টা করতেছি একটা।
স্যার ডিভিডেন্ড পেড আর রিসিভের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দিন। ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড রিসিভ, ডিভিডেন্ড পেইড মানে হচ্ছে ধরো তুমি কোথাও মানে কেউ তোমার ওখানে ইনভেস্ট করছে, তুমি হচ্ছে কোম্পানির মালিক, তাহলে তোমাকে ডিভিডেন্ড দিতে হবে। আর কোথাও তুমি ইনভেস্ট করছো তখন তুমি ডিভিডেন্ড রিসিভ করবা, সোজা কথা হচ্ছে এটাই। স্যার একটা অপারেটিং এ আর একটা ওই ফাইন্যান্সিং এ কেন আসছে সেটা বলতে হ্যাঁ, চাচ্ছিলেন। আচ্ছা, এটা আমরা একটু অঙ্ক করার সময় তোমাদের বলবো আবার। এই যে কিছুক্ষণ আগে যে বললাম যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, ইনভেস্টমেন্ট, ইনভেস্টিং, যেটা তোমরা স্ক্রিনে দেখতেছো। আচ্ছা, স্ক্রিন তো আমি শেয়ার বন্ধ করে দিচ্ছি। আহ, এত ঘোরাঘুরি করতে হচ্ছে। একটু আমরা একটা অঙ্ক করি, তাহলে আর একটু ক্লিয়ার হবে বিষয়টা। তোমরা কি স্ক্রিন দেখতেছো? না স্যার। আচ্ছা। উম, আচ্ছা, এই যে এখানে দেখতেছো তোমার প্রশ্নের আনসার কিন্তু এই জিনিসটা বুঝলেই পাবা তুমি। মানে ব্যালেন্স, যেটা কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট অ্যাসেট হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস লং টার্ম লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি, ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেট। কেন কোনটা কেন এখানে বসতেছে এই জিনিসটা, এই তিনটা লাইন যদি বুঝো তাহলে মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তোমাদের এখন কেটে যাবে। কেটে যাওয়ার পর সেম লিঙ্ক আবার জয়েন করবো আর কি। আমি স্টপ করতেছি, মানে কেটে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।